ডিয়ার ভিউয়ার্স, বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় ইকোনমিক্সের আরবিআইয়ের চ্যাপ্টার থেকে বিভিন্ন রেট খুব ইম্পর্টেন্ট। এই জায়গা থেকে বিভিন্ন প্রশ্ন বিভিন্নভাবে এসেছে। সেগুলো হচ্ছে ব্যাঙ্ক রেট, রেপো রেট, রিভার্স রেপো রেট, মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি বা এমএসএফ, ক্যাশ রিজার্ভ রেশিও এবং স্ট্যাটুটরি লিকুইডিটি রেশিও বা এসএলআর এবং সিএআরআর। এই বিষয় নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব। মূলত পরীক্ষার সময় ঠিক এই বিষয়গুলো দেখে যাওয়ার পর যখন তোমাদের এক্সাম হবে সেই সময় কারেন্ট রেপো রেট বা কারেন্ট রিভার্স রেপো রেট কি, এমএসএফ কত, এটা জেনে রাখলেই তোমাদের এই জায়গা থেকে যে প্রশ্নগুলো আসবে উত্তর দিতে পারবে। তাই প্রত্যেককে প্রথমেই আমাদের এডুকেশন চ্যানেল শতভিসা এডুকেশনে ওয়েলকাম জানাচ্ছি এবং রিকোয়েস্ট করে রাখছি, চাকরি সংক্রান্ত বিভিন্ন এডুকেশনাল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং যদি আজকের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো। আমরা প্রথমে যেটা জানবো ব্যাঙ্ক রেট। ব্যাঙ্ক রেট কি না, ব্যাঙ্ক রেট হচ্ছে আরবিআই ঠিক করে। এইটা থেকে প্রশ্ন আসে যে ব্যাঙ্ক রেট কে ঠিক করে? আরবিআই ঠিক করে। আরবিআই লোন দেয় শিডিউল কমার্শিয়াল যে সমস্ত ব্যাঙ্কগুলো রয়েছে তাদেরকে লোন দেয়। এটা অবশ্যই লং টার্ম বেসিসে লোন দেয়। মনে রাখতে হবে এই যে লোনটা দিচ্ছে এর জন্য কোনো কোল্যাটারাল লাগে না বা মর্টগেজ রাখতে হয় না। এই জায়গা থেকে প্রশ্ন আসে যে ব্যাঙ্ক রেটের ক্ষেত্রে কোল্যাটারাল লাগে কি লাগে না, উত্তর হবে না, এবং এটা হচ্ছে লং টার্ম। নেক্সট যেটা আমরা দেখব সেটা হচ্ছে রেপো রেট। রেপো রেট ঠিক একই ব্যাপার, ব্যাঙ্ক রেটের মতনই। এটা হচ্ছে আরবিআই লোন দিচ্ছে শিডিউলড কমার্শিয়াল ব্যাঙ্কে। এটা হচ্ছে শর্ট টার্ম, অর্থাৎ আগেটা ছিল লং টার্ম, এটা শর্ট টার্ম, এবং এটা অবশ্যই কোল্যাটারাল লাগবে, অর্থাৎ মর্টগেজ যেটাকে আমরা বলি সেটা লাগবে। সেটা জমা দিলে এসসিবি যেটা শিডিউল কমার্শিয়াল ব্যাঙ্ক যখন আরবিআইকে দেবে তখন শর্ট টার্মে লোন দেবে। এটা হচ্ছে রেপো রেট। তবে মনে রাখতে হবে ব্যাঙ্ক রেট এবং রেপো রেট বিষয়টা একই, শুধু পার্থক্য হচ্ছে ব্যাঙ্ক রেট হচ্ছে লং টার্ম আর রেপো রেট হচ্ছে শর্ট টার্ম। ব্যাঙ্ক রেটের ক্ষেত্রে কোনো মর্টগেজ বা কোল্যাটারাল লাগে না, রেপো রেটের ক্ষেত্রে কিন্তু এটা লাগে। এই গেল বিষয়। নেক্সট আমরা দেখব যেটা রিভার্স রেপো রেট। রেপো রেটের ঠিক উল্টোটাই রিভার্স রেপো রেট, আমরা সহজেই বুঝতে পারছি। অর্থাৎ শিডিউলড কমার্শিয়াল ব্যাঙ্ক যখন টাকা দেয় আরবিআইকে তখন সেটা হচ্ছে রিভার্স রেপো রেট। প্রশ্ন আসে যে রিভার্স রেপো রেটটা কে কাকে লোন দেয়? তখন হবে শিডিউল কমার্শিয়াল ব্যাঙ্কগুলো যখন আরবিআইকে টাকা দেয় তখন সেটা হবে রিভার্স রেপো রেটে। নেক্সট যেটা আমরা দেখব মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি, এমএসএফ। এটা কি? এটাও সে একই ব্যাপার, আরবিআই লোন দিচ্ছে শিডিউলড কমার্শিয়াল ব্যাঙ্কে, এবং এক্ষেত্রে মনে রাখতে হবে এই যে টার্মটা এটা কিন্তু একদম ভেরি শর্ট টার্ম, অর্থাৎ এক দিনের জন্য, ওভারনাইট। এইভাবে এটা পরবর্তী ক্ষেত্রে এসছে নিউ অ্যাড এটা, এবং এর রেটটা সব থেকে বেশি, অর্থাৎ ব্যাঙ্ক রেট বা রেপো রেটের থেকে সব থেকে বেশি হচ্ছে মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি, এর যে রেটটা সেটা সব থেকে বেশি। নেক্সট যে ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে ক্যাশ রিজার্ভ রেশিও এবং স্ট্যাটুটরি লিকুইডিটি রেশিও। নেক্সট আমরা দেখব ক্যাশ রিজার্ভ রেশিও বা সিআরআর। এটা কি? এটা একটা টুলস যেটা ইনফ্লেশন কন্ট্রোল করা হয় আরবিআই তরফ থেকে, সবগুলোই এগুলো। এই সিআরআর হচ্ছে ক্যাশ রিজার্ভ রেশিও, অর্থাৎ ব্যাঙ্ক কোনো একটা দিনে টোটাল যে এনটিডিএল হলো, অর্থাৎ নেট টাইম অ্যান্ড ডিমান্ড ডিপোজিট যে লাইবিলিটি সেটা, অর্থাৎ টোটাল যে টাকাটা ফিক্সড রেকারিং হিসাবে এলো, টোটাল যে জায়গাটা যা সেভিংস অ্যাকাউন্টের ডিমান্ড ডিপোজিট, যেটা ডিমান্ড মানে আমরা বুঝতেই পারছি যে আমি হয়তো 500 টাকা জমা দিলাম, আমি যে কোনো দিন তুলতে পারি, আজকেই তুলে নিতে পারি, কালকে তুলতে পারি, এটা ডিমান্ড। আর টাইম মানে হচ্ছে ফিক্সড ডিপোজিট যেটা, বা রেকারিং ডিপোজিট যেগুলো, অর্থাৎ 1 বছর বাদ তোলা হবে কি 5 বছর বাদ তোলা হবে এই বলে প্রতিশ্রুতি দেওয়া হলো, সেইটা হচ্ছে টাইম ডিপোজিট। এই টোটাল যে এনটিডিএল জমা হলো তার কিছু অংশ ক্যাশ হিসাবে আরবিআইয়ের কাছে জমা রাখতে হবে। এটা ইম্পর্টেন্ট যে ক্যাশ রিজার্ভ রেশিও যেটা, এই ক্যাশটা কোথায় জমা রাখতে হবে? এটা কিন্তু শিডিউলড কমার্শিয়াল ব্যাঙ্কগুলোকে আরবিআইয়ের কাছে জমা রাখতে হবে ক্যাশ হিসাবে। এবং মনে রাখতে হবে এটা কিন্তু ডেলি বেসিসে মেনটেন করা হয়, এবং এটা যদি ফেল করে কোনো ব্যাঙ্ক সেক্ষেত্রে কিন্তু তার পেনাল্টি লাগে। আর স্ট্যাটুটরি লিকুইডিটি রেশিও বা এসএলআর যেটা, এটা কিন্তু ক্যাশ এবং অ্যাসেট দুটো ফর্মেই, গোল্ড হতে পারে, কোনো পেপার হতে পারে, যেটা সে সমস্ত ফর্মে ব্যাঙ্ক নিজের কাছে জমা রাখবে, এটা ইম্পর্টেন্ট। অর্থাৎ ক্যাশ রিজার্ভ রেশিও যেটা, সেই ক্যাশটা জমা রাখছে কোথায়? আরবিআইয়ের কাছে, নির্দিষ্ট ব্যাঙ্ক, ডেলি বেসিসে মেনটেন করতে হয়। যদি মেনটেন না করতে পারে সেক্ষেত্রে পেনাল্টি দিয়ে পরবর্তী ক্ষেত্রে জমা দিতে হয়। আর এসএলআরের ক্ষেত্রে ব্যাঙ্ক নিজের কাছে জমা রাখে, এটা কিন্তু ক্যাশ এবং অ্যাসেট, অর্থাৎ যেটা নন ক্যাশ যেগুলো, অর্থাৎ অ্যাসেট হিসেবে যেটা আমরা বলি, অর্থাৎ পেপারস হতে পারে, সেটা গোল্ড হতে পারে, এই ফর্মে জমা রাখতে হবে।
এবার এই যে ব্যাঙ্ক রেট বা রেপো রেট, রিভার্স রেপো রেট, এই বিষয়গুলোর সঙ্গে ইনফ্লেশনের একটা সম্পর্ক আছে, যেটা আমি পূর্বেই বলছিলাম। যদি আমরা একটা বলি তাহলে তোমরা পুরোটাই বুঝে যাবে। সেটা হচ্ছে ব্যাঙ্ক রেট ধরে নিলাম আমি বর্তমানে 4.25, তাহলে এই যে রেট, এই মুহূর্তে যদি কোনো ব্যাংক 100 টাকা নেয় আরবিআইয়ের কাছ থেকে, তাহলে তাকে 104 টাকা দিতে হচ্ছে ফেরত। ফলে এই অবস্থায় ব্যাংক যখন অন্য কাউকে লোন দেবে, যেটা আমরা জানি বেস রেট, পরবর্তী ক্ষেত্রে আমরা আলোচনা করব বেস রেট কি, সেই বেস রেটের ওপরে গিয়ে, অর্থাৎ প্রাইম লেন্ডিং রেট বা সাব প্রাইম লেন্ডিং রেট বা এমএসএলআর যেগুলো, সেই রেটে যখন লোন দেবে, তখন অবশ্যই রেটটা এর ক্ষেত্রে 4.25 হলে ওটা হয়তো 7.5 বা 8.5 এরকম হয়ে যাবে। সমস্যাটা যেটা হয়, যখন ইকোনমিতে লিকুইডিটি বেড়ে যায়, অর্থাৎ টাকার পরিমাণটা বেড়ে যায়, অর্থাৎ বা অন্যভাবে বলা যায় টাকার ভ্যালু কমে যায়। ভ্যালু কমে যায়, আমরা জানি ইনফ্লেশনের ক্ষেত্রে কী হয় না, কোনো একটা জিনিস আগে 10 টাকা দাম ছিল, বর্তমানে সেটারই দাম হয়ে গেছে 15 টাকা। অর্থাৎ আমরা বুঝতে পারছি অর্থনীতিতে টাকা বেড়ে গেছে, কিন্তু টাকার ভ্যালুটা কমে গেছে। ভ্যালুটা কমে যাওয়ার জন্য, এই যে ভ্যালু কমে গেল, সেই জন্য অর্থনীতির টাকার পরিমাণটা কমানোর জন্য ব্যাংক তখন কী করবে, এই যে রেটটা 4.25 বললাম, এটা যদি 5 করে দেয়, তাহলে ব্যাংক, অন্যান্য যে ব্যাংকগুলো, তারা কী করবে, যখন আরবিআইয়ের কাছ থেকে টাকা নেবে তখন 105 টাকা ফেরত দিতে হবে। ফলে এই ব্যাংকগুলো যখন কাস্টমারকে লোন দেবে, তখন সেই লোনের যে রেট সেটা বাড়িয়ে দেবে, এবং আগে যেমন 107 টাকা দিতে হচ্ছিলো কাস্টমারকে, সে তখন 110 টাকা দেবে। অর্থাৎ মানুষ লোন নিতে চাইবে না। এই জন্য কী হবে, টাকা ইকোনমিতে কমে যাবে এবং লিকুইডিটিটা কমে যাবে। অর্থাৎ সেই সময় কী হবে, রিভার্স রেপো রেটটা কিন্তু বেড়ে যাবে, এটা মনে রাখতে হবে। অর্থাৎ এই ব্যাঙ্ক রেট বা রেপো রেট এগুলো বাড়ানোর মাধ্যমে বা মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি এগুলো বাড়ানোর মাধ্যমে যেটা হয়, মূলত অর্থনীতির যে তারল্য, যেটা লিকুইডিটি, যেটা টাকার পরিমাণ যদি বেড়ে যায়, সেটা কমানো হয়। অর্থাৎ ব্যাঙ্ক রেট, রেপো রেট এবং মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি যখন বাড়িয়ে দেওয়া হবে, সেক্ষেত্রে ইকোনমিতে টাকার পরিমাণটা কমে যাবে, এটা মনে রাখতে হবে। অর্থাৎ এই রেটগুলো বেড়ে যাবে যখন, তখন যে লিকুইডিটি থাকবে, ক্যাশটা থাকবে, সেটা কমে যাবে। ঠিক একই রকমভাবে ক্যাশ রিজার্ভ রেশিও বা লিকুইডিটি রেশিও, এগুলোর পরিমাণটা যদি বাড়িয়ে দেওয়া হয়, তখনও কিন্তু লিকুইডিটি কমে যাবে। অর্থাৎ যেটা আমি বললাম যে ক্যাশ রিজার্ভ রেশিও হয়তো এই মুহূর্তে 20%, অর্থাৎ 100 টাকা টোটাল আজকে জমা পড়লো, তার মধ্যে 20 টাকা ব্যাংকে আরবিআইকে জমা রাখতে হবে, 80 টাকা সে ব্যবহার করতে পারবে, লোন দিতে পারবে। তাহলে যদি এই পরিমাণটা বাড়িয়ে 30% করে দেওয়া হয়, তখন 70 টাকা থাকবে, তাহলে 70 টাকা লোন দিতে পারবে। অর্থাৎ বাজারেতে টাকার পরিমাণ কম আসবে। অর্থাৎ এগুলো বাড়ানোর মাধ্যমে লিকুইডিটি কমানো হয়, আর এগুলো যখন কমিয়ে দেওয়া হয়, তখন লিকুইডিটি বাড়ানো হয়। যাই হোক, আজকে আমরা টোটাল বিষয়টা আলোচনা করলাম। পরবর্তী আপডেট বা তথ্যের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ভিডিওটি দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।